ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইন ব্যালেন্সিং অ্যালগরিদম নিয়ে বা লাইন ব্যালেন্সিং হিউরিস্টিক্স। লাইন ব্যালেন্সিং হিউরিস্টিক্স অ্যাকচুয়ালি তিন ধরনের আছে: ইনক্রিমেন্টাল ইউটিলাইজেশন হিউরিস্টিক, লংগেস্ট টাস্ক টাইম হিউরিস্টিক এবং লার্জেস্ট ক্যান্ডিডেট রুল। মেইনলি এই তিন ধরনের হিউরিস্টিক আছে, বা অন্য আরো ধরনের হিউরিস্টিক্স থাকতে পারে লাইন ব্যালেন্সিং এর। তো মেইনলি আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে আমরা ডিসকাস করব ইনক্রিমেন্টাল ইউটিলাইজেশন হিউরিস্টিক নিয়ে। এটা আমরা অন্য হিউরিস্টিক্স গুলো নিয়ে সেরকম একটা ডিসকাস করবো না, এই জন্য যে একটা হিউরিস্টিক্স নিয়ে ডিসকাস করলেই আমরা ব্যাপারটা কিভাবে লাইন ব্যালেন্সিং করা হচ্ছে সেই ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পারবো। এবং শুধু তাই নয়, তার সাথে আমরা টাস্ক, মেশিন, ওয়ার্ক স্টেশন, ওয়ার্ক সেন্টার, সাইকেল টাইম, এই ব্যাপারগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা পাব। সেই জন্য আমরা লাইন ব্যালেন্সিং হিউরিস্টিক এর একটা অন্তত মেথড আমরা জানি, এবং পরে যদি আমাদের দরকার পড়ে তাহলে কিন্তু আমরা প্রচুর আমাদের ওয়েবসাইটের মেটেরিয়ালস অ্যাভেলেবেল আছে, বই আছে, সেখান থেকে আমরা ইন্ডাস্ট্রিতে যখন কাজ করব তখন যদি দরকার পড়ে আমরা সেক্ষেত্রে লংগেস্ট টাস্ক টাইম হিউরিস্টিক বা লার্জেস্ট ক্যান্ডিডেট রুল বা অন্য অনেক ধরনের যে হিউরিস্টিক্স আছে সেগুলো আমরা জেনে নিতে পারি। কিন্তু এখন আমরা যেটা জানবো সেটা বেসিক্যালি ইনক্রিমেন্টাল ইউটিলাইজেশন হিউরিস্টিক্স সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা যেটা এটা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে হিউরিস্টিক্স এর সংজ্ঞায় বলছে যে হিউরিস্টিক মেথড ইজ এ প্রসিডিওর that can find a good feasible solution for a given class of problems, but which is not necessarily an optimal solution. হিউরিস্টিক্স হচ্ছে যে আমার একটা পার্টিকুলার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি একটা অ্যালগরিদম ইউজ করব, এবং সেই অ্যালগরিদম ইউজ করে আমি সেই প্রবলেমটার একটা ফিজিবল সলিউশন খুঁজে পাওয়ার চেষ্টা করি। এবং সেক্ষেত্রে ইউজুয়াল হিউরিস্টিক্স এর ক্ষেত্রে কি হয়, অ্যালগরিদম গুলো গ্রিডি অ্যালগরিদম, মানে আমি প্রতিটা স্টেজ যখন পারফর্ম করছি তখন আমার সলিউশনটা ইমপ্রুভ হয়ে হয়ে যাচ্ছে। যদি ইমপ্রুভমেন্ট না হয় সলিউশনে তাহলে আমরা সেক্ষেত্রে সেখানে আমরা স্টপ করে দেবো, আগের স্টেটের রেজাল্টটাকে সেটাকে কনসিডার করব এবং আবার আরেকটা ইটারেশন বা আরেকটা কোনো আরেকটা ওয়ার্ক স্টেশন বলো বা আরেকটা কিছু কনসিডার করা সেটা আমরা শুরু করব, আরেকটা টাস্ক কনসিডার করা বা শুরু করব। এইটা হচ্ছে হিউরিস্টিক্স এর, এটা হচ্ছে গ্রিডি অ্যালগরিদমের নিয়ম। মানে আমরা সবসময় মানে আমরা কন্টিনিউয়াসলি সলিউশনটাকে ইমপ্রুভ করে যাচ্ছি, যেটা কিনা সাধারণত মেটা হিউরিস্টিক্স এর ক্ষেত্রে, যেমন সিমুলেটেড এনালিং এর ক্ষেত্রে সেগুলো হয় না। অনেক সময় সেক্ষেত্রে আমরা এরকম হতে পারে যে আমরা কোনো একটা সলিউশন পেয়েছি যেটা যে ক্ষেত্রে হয়তো এক্ষেত্রে দেখতে পারো যে সেক্ষেত্রে হয়তো টেম্পোরারি একটা ডিটোরিওরেশন হয়েছে এবং তারপর আবার সেটাকে কনসিডার করা হচ্ছে। এটা হতে পারে মেটা হিউরিস্টিক্স এর ক্ষেত্রে। এবং মেটা হিউরিস্টিক্স হচ্ছে প্রবলেম ইন্ডিপেন্ডেন্ট টেকনিক, সেটা পার্টিকুলার কোনো একটা প্রবলেমস এর জন্য অ্যাপ্লিকেবল নয়। এবং তো যাই হোক, আমরা মেটা হিউরিস্টিক্স নিয়ে এখানে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি হিউরিস্টিক্স নিয়ে। হিউরিস্টিক্স একটা সলিউশন দেবে, সেই অ্যালগরিদম ইউজ করে আমি একটা সলিউশন পাবো,
কিন্তু নট নেসেসারিলি যে সেটা একটা অপটিমাল সলিউশনই হবে, সেটা একটা নিয়ার অপটিমাল সলিউশনও হতে পারে। এটা হচ্ছে হিউরিস্টিক্স এর বক্তব্য। তার মানে হিউরিস্টিক্স এর মাধ্যমে আমার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটার জন্য আমি একটা অ্যালগরিদম ইউজ করছি, যেটা একটা লজিক্যাল অ্যালগরিদম হবে অফকোর্স। সেই লজিক্যাল অ্যালগরিদমের মাধ্যমে, মানে যেখানে একটা অবজেক্টিভ আছে, যেমন হয়তো আমি ইউটিলাইজেশন রেটটাকে বাড়াতে চাইছি, এবং সেই অবজেক্টিভটাকে লক্ষ্য রেখে আমি সেই অ্যালগরিদমটাকে এগোবো একটা লজিক্যাল ওয়েতে, যেখানে আমার সলিউশনটা সবসময় ইমপ্রুভ করতে থাকবে, এবং এর মাধ্যমে আমি একটা অপটিমাল সলিউশন বা নিয়ার অপটিমাল সলিউশন পাবো। এবং এটা সাধারণত গ্রিডি অ্যালগরিদম হয়, যেখানে আমি কন্টিনিউয়াসলি আমার সলিউশনটাকে ইমপ্রুভ করতে থাকি, ইমপ্রুভমেন্ট আর না হলে আমি সেখানে স্টপ করি। এটা হচ্ছে হিউরিস্টিক্স এর একটা জেনারেল ধারণা। এবার কথা হচ্ছে যে লাইন ব্যালেন্সিং হিউরিস্টিক্স এর ক্ষেত্রে ইনক্রিমেন্টাল ইউটিলাইজেশন হিউরিস্টিক্স হচ্ছে, definition হচ্ছে tasks are added to each workstation in order of task precedence one at a time until utilization is 100% or is observed to fall. It is used when one or more task time is equal to or greater than the cyclic time. তাহলে ইনক্রিমেন্টাল ইউটিলাইজেশন হিউরিস্টিক্স এর ক্ষেত্রে বলছে যে আমরা টাস্ক গুলোকে অ্যাড করতে থাকবো, সাবসিকুয়েন্ট টাস্ক গুলোকে অ্যাড করতে থাকবো, এবং এটার জন্য আমাদের অ্যাকচুয়ালি প্রথমে যে গিভেন ডেটাটা দেওয়া থাকবে, সেই ডেটা অনুযায়ী আমাদের একটা প্রেসিডেন্স ডায়াগ্রাম বা অর্ডার ডায়াগ্রাম বানাতে হয়, এবং সেখানে আমার বিভিন্ন টাস্কের যে অর্ডার থাকবে, সেই টাস্কের অর্ডার অনুযায়ী আমি ডায়াগ্রাম বানাবো। তার সাথে আমি হিউরিস্টিক্সটার ক্ষেত্রে আমি যখন ক্যালকুলেশন করব, তখন আমি এক একটা করে টাস্ক আমি অ্যাড করতে থাকবো, এবং আমি চেক করে করে দেখব যে আমার যেটা অবজেক্টিভ, মানে এক্ষেত্রে ইউটিলাইজেশন, সেটা কত পার্সেন্টেজ হচ্ছে। এবং যখন দেখবো, যতক্ষণ দেখবো যে আমি একটা টাস্ক অ্যাড করছি আমার ইউটিলাইজেশন বাড়ছে, আমার আর একটা টাস্ক ইউটিলাইজেশন করছি আবার আমার আরেকটু বাড়ছে, যতক্ষণ বাড়বে আমি ততক্ষণ আমি টাস্ক পরবর্তী টাস্ক গুলোকে আমি অ্যাড করতে থাকবো। কিন্তু যখন দেখবো যে আমি আর টাস্ক অ্যাড করার পরেও আর আমার বাড়ছে না ইউটিলাইজেশন, অথবা ইউটিলাইজেশন 100% হয়ে গেছে, তখন কিন্তু আমি থামবো না। ঠিক আছে, তো এই জিনিসটা আমি করবো, এবং এটা বেসিক্যালি করা হয় যে আমি আমার একটা ওয়ার্ক সেন্টারের মধ্যে আমি কতগুলো ওয়ার্ক স্টেশন রাখবো, এবং সেই ওয়ার্ক স্টেশন গুলোর মধ্যে আমি কতগুলো মেশিনস রাখবো যারা টাস্ক ক্যারি আউট করতে পারবে। এক্ষেত্রে মেশিনস আর টাস্ক সমার্থক, সেটা ডিটারমাইন করার জন্য এই ইনক্রিমেন্টাল ইউটিলাইজেশন হিউরিস্টিক ব্যবহার করা হয়। এবং এটা তখন ব্যবহার করা হয় যখন আমি দেখব যে এক বা একাধিক আমার যে টাস্ক টাইম, সেটা সাইকেল টাইমের সমান বা তার বেশি আছে। ঠিক আছে, সমান বা তার বেশি আছে টাস্ক টাইমটা। কারণ এক্ষেত্রে কি হবে, টাস্ক টাইম যদি আমার সাইকেল টাইমের সমান বা অ্যাকচুয়ালি তার থেকে যদি বেশি থাকে, তাহলে আমি সেক্ষেত্রে একটা মেশিন দিয়ে, তো আমি একটা মেশিন দিয়ে আমি কাজটা তো করতে পারবো না, সাইকেল টাইম আমি মিট করতে পারবো না, এবং তখনই আমি এই ধরনের জিনিস, এই ধরনের কাজ, মানে তখনই আমি এই ধরনের জিনিস করে থাকি। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝালে এই ব্যাপারগুলো এরকম, যে এগুলো এরকম ভাবে বললে এগুলো ঠিক সঠিকভাবে বোঝা যায় না, বরং অনেক ভালো হচ্ছে যে আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, একটা এক্সাম্পল দিয়ে বোঝালে ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হয়। আমি একটা ইনক্রিমেন্টাল ইউটিলাইজেশন হিউরিস্টিক্স এর এক্সাম্পল দিচ্ছি। এখানে বলছি যে টেক এ লার্জ ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার অ্যাসেম্বলস মডেল 877
7A handled calculators at its Midland, Texas plant. The assembly tasks that must be performed on each calculator are shown below. The parts used in this assembly line are supplied by materials handling personnel. Two parts bins used in each task. The assemblies are moved along by belt conveyors between workstations. Take once this assembly line to produce 540 calculators per hour. Assume 54 minutes are available in 1 hour for one workstation. এবার প্রশ্ন দিয়েছে compute the cycle time per calculator in minutes, compute the minimum number of workstations, এবং how would you combine the tasks into workstations to minimize idle time, evaluate your proposal. এটা এইগুলো আমাকে দিয়েছে বের করতে। এবং এখানে মনে রাখা দরকার একটা জিনিস বলি, যে আমার মানে সব জায়গায় আমার যদি পরীক্ষায় এই ধরনের প্রবলেম আসে বা অন্য কোথাও যদি এই ধরনের প্রবলেম আসে, তাহলে কিন্তু এটা মনে রাখা দরকার যে সব জায়গায় এই প্রথম যে প্রশ্নটা দেওয়া রয়েছে সাইকেল টাইম বার করা বা কম্পিউট দ্য মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন, সেটা বার করা, এই যে মানে এই প্রশ্নগুলো নাও থাকতে পারে দেওয়া, হয়তো স্ট্রেট ফরওয়ার্ড এই প্রশ্নটা দেওয়া হতে পারে যে লাস্ট কোশ্চেন যেটা দেওয়া রয়েছে, যে কি করে তুমি ওয়ার্ক সেন্টার, ওয়ার্ক স্টেশন এবং টাস্ক বা মেশিন গুলোকে অ্যারেঞ্জ করবে এবং সেই এন্টার সেটআপটার তার ইউটিলাইজেশন পার্সেন্টেজ কত হবে, এটুকুনিও দিয়ে দিতে পারে কোশ্চেনের মধ্যে। যদি এইটুকুনি কোশ্চেনের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলেও সেক্ষেত্রে কিন্তু এই সাইকেল টাইম বের করা বা মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন বের করা, এগুলো সাইকেল টাইম তো বের করতে হবে এবং মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন এগুলো বের করা কিন্তু দরকার আছে। এগুলো বের করতে হবে। মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন না বের করলেও অন্যভাবে সেটা হয়তো করা যায়, কিন্তু সেটা খুব ঘুরপথ হয়ে যাবে, কিন্তু তাই সেই জন্য আমাকে এই জিনিসগুলো বার করতেই হবে। তো এক্ষেত্রে অঙ্কটাতে প্রবলেমটার মধ্যে বলা হচ্ছে যে 540 খানা ক্যালকুলেটর সেটা প্রতি ঘন্টায় প্রডিউস করতে হবে। ঠিক আছে, প্রতি ঘন্টায় তারা প্রডিউস করতে হবে নয়, প্রডিউস করতে চায়। আর এবং অ্যাসিউম করতে বলেছে যে 1 ঘন্টায় একটা ওয়ার্ক স্টেশনের জন্য 54 মিনিট সময় সেটা অ্যাভেলেবল আছে। এটা বলে দিচ্ছে যে 54 মিনিট সময় একটা ওয়ার্ক স্টেশনের জন্য অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এইটা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখন যেটা ব্যাপার, যে এখানে বলা রয়েছে অ্যাসিউম যে 1 ঘন্টার মধ্যে 54 মিনিটস আর অ্যাভেলেবল ইন 1 আওয়ার, তার মানে 1 ঘন্টার মধ্যে 45 মিনিট উপলব্ধ। ঠিক আছে, তো এখন যেটার প্রেসিডেন্স ডায়াগ্রাম যেটা দেয়া রয়েছে, অর্ডার ডায়াগ্রাম, এখানে টেবিল দিয়ে দিয়েছে যে কি টাস্ক রয়েছে এবং সেই টাস্কটার আগের যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো দেয়া রয়েছে এবং তার সঙ্গে টাইম টু পারফর্ম টাস্ক সেটাও দেওয়া রয়েছে। যে এখন দুটো ব্যাপার এখানে বলার আছে, সেটা হচ্ছে প্রথম কথা, যে অনেক সময় মনে হতে পারে যে আমরা যদি এটার প্রেসিডেন্স ডায়াগ্রাম এটা এইখানে দেওয়া রয়েছে, যেমন ই অ্যাক্টিভিটির আগে বি সি ডি অ্যাক্টিভিটি করতে হবে, তো বি সি ডি অ্যাক্টিভিটি রয়েছে, সি এর আগে এ অ্যাক্টিভিটি আছে। মনে হতে পারে যে বি সি ডি এই অ্যাক্টিভিটি গুলোর মধ্যে কোন অ্যাক্টিভিটিটা আমি আগে করব বা পরে করব সেটা কি করে বুঝবো। ঘটনা হচ্ছে যে বি সি ডি হচ্ছে প্যারালাল অ্যাক্টিভিটি, এগুলো সাইমালটেনিয়াসলি এগুলো করা যেতে পারে।
ঠিক আছে, এগুলো সাইমালটেনিয়াসলি করা যেতে পারে, কারণ এগুলো প্যারালাল অ্যাক্টিভিটি। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে টাস্ক গুলো যদি আমরা যদি দেখি, যে প্রথমে আমার সার্কিট ফ্রেমটাকে প্লেস করতে হবে জিগের মধ্যে, তারপর এই প্লেস সার্কিট 1 ইন্টু ফ্রেম, প্লেস সার্কিট 2 ইন্টু ফ্রেম, প্লেস সার্কিট 3 ইন্টু ফ্রেম, এগুলো করতে হবে। এবং তারপর অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাটাচ সার্কিটস টু ফ্রেম, মানে এই যে সমস্ত সার্কিটস গুলোকে সেগুলোকে অ্যাটাচ করতে হবে। আর এক্ষেত্রে জাস্ট প্লেস করতে হবে, সেই প্লেসটা যে কোনো একটা অ্যাক্টিভিটি, এগুলো প্যারালালি করা যেতে পারে, একসাথে করা যেতে পারে, যে এই কাজটা করার পর প্যারালালি বা একসাথে এই অ্যাক্টিভিটি গুলো করা যেতে পারে। এইভাবে অ্যাকচুয়ালি কাজগুলো রিয়েল লাইফে করা হয়। এবং টাইম টু পারফর্ম টাস্ক, এটা বলতে কি বোঝায়? টাইম টু পারফর্ম টাস্ক ইন মিনিটস এখানে দেওয়া রয়েছে। এটা বলতে বোঝাচ্ছে যে একটা জব, সেটা একটা মেশিনের দ্বারা একটা পার্টিকুলার টাস্ক করতে সেটা কত সময় নিচ্ছে, সেটাকে বোঝানো হচ্ছে যে টাইম টু পারফর্ম টাস্ক ইন মিনিটস, যে একটা টাস্ক করতে কত সময় নিচ্ছে একটা জবের ক্ষেত্রে, বা এক্ষেত্রে একটা ক্যালকুলেটারের ক্ষেত্রে এই টাস্কটা করতে কত সময় নিচ্ছে, সেটা এখানে বলা হচ্ছে 0.18। দ্যাট মিনস এখানে সার্কিটটাকে প্লেস করতে সার্কিট ফ্রেমটাকে জিগের ওপর প্লেস করার জন্য 0.18 মিনিট সময় লাগে একটা ক্যালকুলেটরের ক্ষেত্রে। ঠিক আছে, এইটা বোঝানো হচ্ছে। এবার তো এবার ক্যালকুলেট করতে হবে প্রথমে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে, প্রথমে সাইকেল টাইমকে ক্যালকুলেট করতে হবে। সাইকেল টাইম মানে হচ্ছে টোটাল 540টা ক্যালকুলেটর আমাকে তৈরি করতে হবে 54 অ্যাভেলেবেল মিনিটসে। কারণ 1 ঘন্টার মধ্যে সমস্ত সময় পুরোপুরি 1 ঘন্টা উপলব্ধ নয় এই পুরো এন্টায়ার সিস্টেমের মধ্যে, সেখানে 54 মিনিট উপলব্ধ রয়েছে। সেই জন্য 540টা ক্যালকুলেটর আমাকে তৈরি করতে হবে 54 মিনিটের মধ্যে। তাহলে একটা ক্যালকুলেটরের জন্য আমি 0.1 মিনিট বা 0.10 বা 0.100, যা ইচ্ছা বলা যেতে পারে, তো 0.1 মিনিট টাইম পাওয়া যাবে একটা ক্যালকুলেটর তৈরি করতে। 0.1 মিনিট টাইম পাওয়া যাবে। এখানে একটা ব্যাপার বলে দেওয়া প্রয়োজন যে তাকত টাইম আর সাইকেল টাইম, এই দুটো ব্যাপারের কনসেপ্ট একটু আলাদা। সাইকেল টাইম মানে ইট ইজ বেসড অন দ্য ক্যাপাসিটি অফ দ্য মেশিনস, ওয়্যারএজ সাইকেল তাকত টাইম মানে হচ্ছে যে ডিমান্ডের ওপর বেস করে আমাকে কি রেটে প্রডিউস করতে হবে, সেটা হচ্ছে টাকার টাইম। কাজে দুটো জিনিস কিন্তু একটু আলাদা। এখন একটা ব্যাপার মনে রাখা দরকার, যে যখন আমরা সাইকেল টাইমের কথা যখন বলছি, তখন সেটা কিন্তু সাইকেল টাইম হয়তো মনে হবে যে সাইকেল টাইম যদি 0.1 মিনিট কি করে হচ্ছে, কি করে এত কম সাইকেল টাইম হতে পারে, যেখানে আমার এক একটা টাস্কের জন্য 0.18, 0.12, 0.32 এইরকম টাইম লাগছে। এটা স্বাভাবিক মনে প্রশ্ন আসবে। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি অন অ্যান অ্যাভারেজ এই ক্যালকুলেশনটা হচ্ছে। কারণ মনে রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু বিভিন্ন মেশিন বা টাস্ক সেটা কিন্তু সাইমিলটেনিয়াসলি সেটা কন্ডাক্টেড হচ্ছে, or সে সাইমালটেনিয়াসলি প্রসেস হচ্ছে। আমি টিপিক্যালি আমি ডায়াগ্রাম কিছু দেখাচ্ছি, যে এই যে লাল বা গোলাপি কালিতে যেগুলো মার্ক করা আছে, সেগুলো হচ্ছে ABCD, এগুলো হচ্ছে এক একটা টাস্ক বা মেশিন ধরা যেতে পারে। এবং টিপিক্যালি একটা ওয়ার্ক স্টেশনে কতগুলো এরকম মেশিন থাকে বা টাস্ক পারফর্ম করা হয়, এবং এই বিভিন্ন ওয়ার্ক স্টেশন নিয়ে এক একটা ওয়ার্ক সেন্টার তৈরি হয়। ওকে, তো এখন এক্ষেত্রে আমি যদি ফ্যাক্টরিতে ভিজিট করি, বা তখন কিন্তু আমি সেইভাবে ভিজুয়াল সেন্সে আমি বুঝতেই পারবো না যে একটা পার্টিকুলার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য বা একটা ক্যালকুলেটর তৈরি করার জন্য কত টাইম আমার লাগছে। কেন এটা বের করতে পারবো না?
কারণ আমি যদি ওখানে ফ্যাক্টরি ভিজিট করি, তাহলে আমি দেখবো যে একই সাথে বিভিন্ন ওয়ার্ক স্টেশন রান করছে, বিভিন্ন মেশিন রান করছে, ওয়ার্ক সেন্টার বা ওয়ার্ক স্টেশন গুলো একই সাথে রান করছে। তো সেই কারণের জন্য আমি এটা বুঝতে পারবো না যে মানে কিভাবে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি এক্সিকিউট করা হচ্ছে, কি করে মানে আমার একটা ক্যালকুলেটর তৈরি করতে কত সময় লাগছে সেটা কিন্তু আমি বুঝতে পারবো না, যে একটা ক্যালকুলেটর তৈরি করতে এক্স্যাক্টলি কত সময় লাগছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ক্যালকুলেটর তৈরি করার জন্য এখানে দেওয়া রয়েছে যে 5.36, এটা হচ্ছে টাইম টু পারফর্ম টাস্ক এটা। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে একটা ক্যালকুলেটর তৈরি করতে আমার 5.36 এটা টাইম লাগছে বলে সেই জন্য আমার মানে আমি যদি এখানে 540টা ক্যালকুলেটর আমার যদি তৈরি করতে চাই, তাহলে আমার সেটা 536 ইন্টু 540 এরকম টাইম লাগবে। সেটা কিন্তু হবে না, সেই অত টাইম লাগবেই। কেন লাগবে না? তার কারণ এখানে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো এখানে একই সঙ্গে পারফর্ম করা হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা এখানে এই জন্যই এটা ভালো করে বোঝা দরকার যে সাইকেল টাইমের রিকোয়ারমেন্টটা কেন, আর এই জিনিসটা রিকোয়ারমেন্টটা কেন বা কিভাবে এটা আলাদা। এটা যদি আমি অ্যাকচুয়াল টাইম যে আই মিন যেটা যদি আমি ধরে নিই যে একটাই জব পার্টিকুলারলি রান করছে ওই পুরো এন্টায়ার সিস্টেমটাতে, তাহলে যে টাইমটা স্পেন্ড করবে সেই টাইমটা হচ্ছে 5.36 মিনিট। যদি একটাই জব রান করে পুরো অ্যাসেম্বলি লাইনটার মধ্যে, তাহলে সেইটা হচ্ছে 5.36 মিনিট। কিন্তু সেটা তো হচ্ছে না বাস্তবে সেখানে একটা জব রান করছে না, অনেকগুলো জব একই সাথে রান করছে। সেই কারণের জন্য কিন্তু আমরা সাইকেল টাইমের হিসেবটাকে নিই, কারণ সাইকেল টাইম ডাইনামিক হিসেবটাকে ক্যাপচার করতে পারে। ডাইনামিক হিসেবটা আমাদেরকে দেয় যে অন অ্যান অ্যাভারেজ আমাদের একটা ক্যালকুলেটর তৈরি করতে কত টাইম লাগছে। এটা যদিও এটা ইন্ডিভিজুয়ালি যদি আমি ধরি তাহলে সেটা 5.36 মিনিট টাইম লাগবে, কিন্তু যখন আমি একটা সিস্টেম হিসেবে ধরবো যেখানে ডাইনামিক্যালি সবগুলো একই সাথে অনেক মেশিন রান করছে, সেখানে কিন্তু আমার এটা তৈরি করতে মাত্র একটা ক্যালকুলেটর তৈরি করার জন্য সেক্ষেত্রে 0.1 এটা হচ্ছে আমার 0.1 মিনিটের মধ্যে আমি ক্যালকুলেটরটা তৈরি করতে পারবো বা এটা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, অ্যাভেলেবেল ব্যাপারটা একটু আলাদা, যে এটা হচ্ছে এই জিনিসটা অ্যাভেলেবেল আছে, মানে অ্যাজ পার দ্য সিস্টেম ক্যাপাসিটি 0.1 মিনিটের মধ্যে আমি হতে পারে যে এটা হয়তো আমি বাস্তবে এটা 0.1 মিনিটের মধ্যে আমি তৈরি করছি না, হয়তো আমি এতটা টাইম আদৌ নিচ্ছি না, 0.1 মিনিটের থেকেও হয়তো কম টাইমের মধ্যে আমি তৈরি করতে পারি জিনিসটাকে, কিন্তু 0.1 মিনিট হচ্ছে আমার অ্যাভেলেবেল টাইম। আমি আগেই বলেছি যে সাইকেল টাইম এটা বেসিক্যালি আমরা কনসিডার করছি সিস্টেম লেভেলে। দ্যাট মিনস অ্যাসেম্বলি লাইনটাকে যদি আমরা একটা সিস্টেম হিসেবে দেখি, তো সেক্ষেত্রে আমরা এটাকে কনসিডার করছি, এবং অন অ্যান অ্যাভারেজ এক্ষেত্রে আমরা এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা পেয়েছি যে 0.1 মিনিট হচ্ছে সাইকেল টাইম। তাহলে এই অ্যাসেম্বলি লাইন এই পুরো সিস্টেমটার ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ একটা ক্যালকুলেটর তৈরি করা যায় 0.1 মিনিটে। ঠিক আছে, তাহলে আমাদের যদি মানে আমরা যদি
এটাকে যদি অ্যাচিভ করতে যাই যে আমাদের 0.1 মিনিটের মধ্যে আমার সাইকেল টাইম হবে, এটাকে যদি আমরা অ্যাচিভ করতে যাই তাহলে আমরা প্রথমে এটাকে স্টার্ট করা শুরু করব একেবারে টাস্ক বা মেশিন লেভেল থেকে চিন্তা করব, যাতে করে প্রতিটা অ্যাক্টিভিটি আমরা 0.1 এটার মধ্যেই আমরা কমপ্লিট করে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের মানে আমরা আমাদের যে এই রিকোয়ারমেন্ট আছে যে 540টা ক্যালকুলেটর তৈরি করতে হবে পার আওয়ার, সেটাকে আমরা মিট করতে পারবো। তো সেটা করার জন্য আমার প্রতিটা টাস্ক যেগুলো আছে সেই টাস্ক রিলেটেড অ্যাক্টিভিটি গুলোকে সেটাকে 0.1 এর মধ্যে পারফর্ম করে দিতে হবে। কিন্তু সেটা কি বাস্তবে সম্ভব? সেটা তো বাস্তবে সম্ভব নয়। আমি এটাকে 0.1 এর মধ্যে আমি একটা এই টাস্কে কমপ্লিট করতে পারবো না, কারণ এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 0.18, বি এর ক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 0.12। তাহলে আমরা এই কাজটা সেটা করতে পারবো না, এটা 0.1 এর বেশি আছে। সে কারণে সেই জন্য আমরা কি করব, আমরা এই যে টাস্ক টাস্ক যেটা করা সম্ভব, টাস্ক যেটা 0.18 এ করা সম্ভব, এটাকে যদি আমরা একটা মেশিন হিসেবে ট্রিট করি যে টাস্ক আমরা ক্যারি আউট করছি মেশিন, তাহলে আমাকে নাম্বার অফ মেশিনস তাহলে আমাকে বাড়াতে হবে। ঠিক আছে, এইটা বাড়াতে হবে। এবার যেহেতু আমাদের টার্গেট হচ্ছে এটা 0.1, এটা হচ্ছে আমাদের সাইকেল টাইম, তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে আমরা যদি দুটো মেশিন ইনস্টল করি, ঠিক আছে, তাহলে আমাদের অ্যাভেলেবল টাইম থাকবে দুটো মেশিনের ক্ষেত্রে 0.1 প্লাস 0.1 0.2। তো দুটো মেশিন যদি আমরা যদি একটা এরকম ওয়ার্ক স্টেশন বানাতে পারি যেখানে দুটো মেশিন থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে রিকোয়ারমেন্ট আছে 0.18 টাইম টু পারফর্ম টাস্ক এটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, এটাকে আমরা অ্যাচিভ করতে পারবো যদি আমরা দুটো মেশিন ইনস্টল করি বা আমরা যদি ক্যাপাসিটিটাকে দ্বিগুণ করে, তাহলে আমরা এই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, তো এখন ঘটনা হচ্ছে যে সেটা এখানে সেই জিনিসটাই কিন্তু এই যে টেবিল আছে এই টেবিলের মধ্যে করা হচ্ছে, এই টেবিলে করা হয়েছে যে দেখিয়েছে যে টাস্ক এটা পারফর্ম করছি এবং এটা করার জন্য টাইম দরকার 0.18। এবার আমি নাম্বার অফ ওয়ার্ক স্টেশনসটা পাচ্ছি যে যতটা টাস্ক আছে সেটাকে আমরা ডিভাইড করছি 0.1 বা সাইকেল টাইম দিয়ে, তাহলে আমরা পাচ্ছি 1.8। এটা হচ্ছে আমার নাম্বার অফ ওয়ার্ক স্টেশন রিকোয়ারমেন্ট। মানে একটা মেশিনের অ্যাভেলেবল টাইম হতে হবে 0.18, তাহলে 1.8 খানা যদি আমি মেশিন ইনস্টল করি তাহলে সেক্ষেত্রে আমরা 0.18 টাইম আমরা পেয়ে যাব। 0.18 মিনিট লাগবে একটা ক্যালকুলেটরের, সেই যে টাইম আছে সেটা আমরা মিট করতে পারবো। কিন্তু বাস্তবে 1.8 খানা সম্ভব নয় আমার ওয়ার্ক স্টেশন হওয়া, বা এখানে এক্ষেত্রে 1.8 খানা মেশিন হওয়া সেটাও বলতে পারি। তাহলে আমাদের দুটো টোটাল মেশিন লাগবে, দুটো আমাদের মেশিনের দরকার হবে এবং এক্ষেত্রে মেশিন আর ওয়ার্ক স্টেশন এটা অ্যাকচুয়ালি সমার্থক। কেন সমার্থক বলছি, কারণ অ্যাকচুয়াল নাম্বার অফ ওয়ার্ক স্টেশন দুটো ওয়ার্ক স্টেশন মানে দুটো মেশিন,
আমার এখানে আমি যখন বলছি যে 3টে ওয়ার্ক স্টেশন আছে, তার মানে সেই 3টে ওয়ার্ক স্টেশনের মধ্যে 3টে মেশিন আছে এবং 3টে বি মেশিন আছে। আমি যখন বলছি যে 4টে, এখানে 13টা ওয়ার্ক স্টেশন আছে, তার মানে 13টা আমার সি মেশিন আছে, 13টা ডি মেশিন আছে, 13টা ই মেশিন আছে। সুতরাং মেশিন আর ওয়ার্ক স্টেশন এক্ষেত্রে অ্যাকচুয়াল নাম্বার অফ ওয়ার্ক স্টেশন বা মেশিন, পার্টিকুলার টাইপ অফ মেশিন, সেটা অ্যাকচুয়ালি সমার্থক এটা। তো এক্ষেত্রে তো সেই জন্য দুটো মেশিন হলে আমি এটা পেয়ে যাব। তো আমি যদি এক্ষেত্রে দুটো মেশিন এবং এক্ষেত্রে দুটো ওয়ার্ক স্টেশন, দুটো এ ক্যাটাগরির মেশিন আর দুটো শুধু এ ওয়ার্ক স্টেশন, একটা ওয়ার্ক স্টেশনে একটাই মেশিন কনসিস্ট করছে, এরকম একটা কন্ডিশনের ক্ষেত্রে ব্যাপারটা সমান। ওকে, তো আমি এক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে, এখন এক্ষেত্রে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমি ফুললি ইউটিলাইজেশন আমার হচ্ছে না, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে সবসময় যে আমি যে মেশিনগুলো ইনস্টল করছি সেই মেশিন এমন ভাবে আমি মেশিনগুলোকে রাখবো একটা ওয়ার্ক স্টেশনের মধ্যে, যে যাতে করে আমার মেশিনের ইউটিলাইজেশনকে আমি ম্যাক্সিমাইজ করতে পারি। তাহলে ম্যাক্সিমাইজেশনের জন্য আমি এখানে এ এর সাথে দেখছি এখানে 90% ইউটিলাইজেশন হচ্ছে, কারণ 1.8 ডিভাইডেড বাই 2 করলে আমরা 90 পাই, মানে এখানে 90% ইউটিলাইজেশন হবে এক্ষেত্রে ওয়ার্ক স্টেশনের বা ওই মেশিনটা। তো সেজন্য আমরা কি করছি যে এই ওয়ার্ক স্টেশনে আমরা পরের যে টাস্ক রয়েছে সেটাকে অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে এ এর সাথে বি অ্যাড করেছি 0.18 প্লাস 0.12, যেটা বি টাস্ক করতে সময় লাগছে 0.12, তাহলে টোটাল হচ্ছে টাইম হচ্ছে 0.3। এবং এক্ষেত্রে আমার নাম্বার অফ, এটাকে ডিভাইড করলে সাইকেল টাইম দিয়ে, তাহলে আমি পাচ্ছি 3টে ওয়ার্ক স্টেশন রিকোয়ার্ড পূর্ণ সংখ্যায় আছে, এবং অ্যাকচুয়াল নাম্বার অফ ওয়ার্ক স্টেশন সেটা 3 হবে। এবং ইউটিলাইজেশন 3/3, 100% ইউটিলাইজেশন। এবং আমরা যখনই এই হিউরিস্টিক্স এর অনুযায়ী আমরা যদি চিন্তা করি ইনক্রিমেন্টাল ইউটিলাইজেশন হিউরিস্টিক, তাহলে 100% ইউটিলাইজেশন যখন হয়ে যাচ্ছে, তখন আর আমার অ্যাড করার অন্য আর একটা মেশিন ইউজ করার দরকার নেই, কারণ আমি 100% রিচ করে দিয়েছি অলরেডি। সুতরাং আমার 100% ইউটিলাইজেশন হচ্ছে, সুতরাং এখানে আমরা থামবো। আর একটা থামার ক্রাইটেরিয়া হচ্ছে যে যদি আমরা দেখি যে আর একটা মেশিন ইনক্লুড করার পর ওয়ার্ক স্টেশনে সেটা আমার আরো হায়ার পার্সেন্টেজ ইউটিলাইজেশন দিচ্ছে না, বরং কমে যাচ্ছে, তখন আমরা স্টপ করবো আর প্রসিড করবো না, এবং তার আগের স্টেজে অ্যাকচুয়ালি ফিরে যাবো। তো সেটা আমরা এবার পরে দেখছি যে সি এটা করতে 0.32 সময় লাগছে, এবং তার জন্য 3.2 নাম্বার অফ ওয়ার্ক স্টেশন দরকার। এবং সুতরাং আমরা তারপরের ভ্যালুটা নেবো 4, আমরা কিন্তু আগের ভ্যালুটা নেবো না 3, কারণ তাহলে আমরা আমাদের যে রিকোয়ার্ড ক্রাইটেরিয়া আছে সেটাকে মিট করতে পারবো না। সুতরাং 3.2 নাম্বার অফ ওয়ার্ক স্টেশন যদি দরকার লাগে, ইভেন কি 3.1 ওয়ার্ক স্টেশন যদি দরকার লাগে, তাহলে আমাদের ক্যাপাসিটি বেশি রাখতে হবে, কারণ ক্যাপাসিটি বেশি রাখলে তবেই আমরা ওটাকে মিট করতে পারবো। তো আমাদের অ্যাকচুয়াল নাম্বার অফ ওয়ার্ক স্টেশন হবে সেক্ষেত্রে 4, এবং ইউটিলাইজেশন পার্সেন্টেজ 3.2 ডিভাইডেড বাই 4, 80%। তারপর আমরা ডি কে অ্যাড করেছি, অ্যাড করে দেখলাম যে 96.3% ইউটিলাইজেশন পাচ্ছি। এবং তারপর সিই কে অ্যাড করলে দেখা যাচ্ছে আবারই বাড়ছে, এটা 98.5 হচ্ছে। তারপর আমরা আবার চেক এফ কে, তাহলে আমরা এটাকে রিটেন করব, এবং তারপর আমরা সিডিই এফ কে আমরা আবার এফ অ্যাড করছি, সেক্ষেত্রে দেখছি যে আবার 96.3 হচ্ছে, মানে ইউটিলাইজেশন পার্সেন্টেজ কমে যাচ্ছে। তাহলে আমরা আগের স্টেপে ফিরে আসবো 98.5 ইউটিলাইজেশনের, এই স্টেপে ফিরে আসবো, এবং সিডিই এই 3টে টাস্ক দিয়ে আমরা একটা ওয়ার্ক স্টেশন বানাবো। এবং এটার জন্য এরকম ধরনের 13খানা ওয়ার্ক স্টেশন আমাদের থাকবে, এরকম ধরনের 13খানা ওয়ার্ক স্টেশন আমাদের থাকবে, যেটা অ্যাকচুয়ালি আর একটা ওয়ার্ক সেন্টার
সেটাকে তৈরি করবে। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রতিটা আর একটা জায়গায় করবো FGHI JKLMNO JKLMNO ক্ষেত্রে ব্রেক করা হয়নি, এগুলোকে ব্রেক করে দেখানো হয়নি, কিন্তু যদি আমরা ব্রেক করে দেখাই তাহলে প্রথমে জে, তারপর JKL এরকম করে প্রতিটা ব্রেকআপ করে দেখানো যেতে পারে, এবং দেখবো আমরা যে প্রতি ক্ষেত্রে ইউটিলাইজেশন পার্সেন্টেজ এক্ষেত্রে ইনক্রিজ করবে, এবং JKLMNO পর আমরা আর প্রসিড করতে পারবো না, কারণ ওতেই আমাদের স্টপ করতে হবে, কারণ কতগুলোই আমাদের অ্যাক্টিভিটি আছে, তারপর এরপর আর আমাদের অ্যাক্টিভিটি নেই। তো এক্ষেত্রে হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের এইভাবে ইউটিলাইজেশন গুলোকে আমরা বের করবো, এটা হচ্ছে আমাদের বের করার নিয়ম। এইভাবে আমাদের কাজগুলো মানে ক্যালকুলেশন প্রসেস এটা করতে হবে, এবং সেটাই বেসিক্যালি এই যে এখানে যে বলা রয়েছে ইনক্রিমেন্টাল ইউটিলাইজেশন হিউরিস্টিক, সেক্ষেত্রে এটাই বলা রয়েছে। এবং এক্ষেত্রে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আমার টোটাল ইউটিলাইজেশন পার্সেন্টেজ কত, তাহলে আমার অ্যাকচুয়াল নাম্বার অফ ওয়ার্ক স্টেশন অ্যাকচুয়ালি দরকার ছিল 3 + 12.8 + 16.5 21.3, অ্যাকচুয়ালি আমার দরকার ছিল, এটাকে যোগ করলে পাবো 53.6, এটা দরকার ছিল আমার মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন। ঠিক আছে, এইটা আমার দরকার ছিল, কিন্তু আমার অ্যাকচুয়ালি আমার আছে অ্যাকচুয়াল নাম্বার অফ ওয়ার্ক স্টেশন, সেটা আমাকে করতে হয়েছে 55টা ওয়ার্ক স্টেশন। সো কাজে এটা যদি আমি ডিভাইড করি তাহলে আমি পাবো 97.5%, এটা হচ্ছে ইউটিলাইজেশন। ঠিক আছে, তো এখন একটা ইন্টারেস্টিং জিনিস বলছি, এই জিনিসটা টোটাল হাইপোথেটিক্যাল ব্যাপার, এটাকে ওইভাবে বাস্তবে এটাকে দেখা ওইভাবে সম্ভব না। সেটা হচ্ছে যে আমরা যে এখানে ধরা যাক ওয়ার্ক স্টেশন 1, ওয়ার্ক সেন্টার 1, এখানে আমরা দেখেছি ক্যালকুলেশন থেকে যে 3টে ওয়ার্ক সেন্টার 1 এর ক্ষেত্রে দুটো বি, দুটো টাস্ক বা দুটো মেশিন মিলে অ্যাকচুয়ালি একটা ওয়ার্ক স্টেশন তৈরি করেছে, এবং এখানে 3টে ওয়ার্ক স্টেশন আছে। আবার দেখছি ওয়ার্ক সেন্টার 2 এর ক্ষেত্রে CDE, এই 3টে টাস্ক বা মেশিন মিলে একটা ওয়ার্ক স্টেশন তৈরি করেছে, এবং এরকম 13টা ওয়ার্ক স্টেশন আছে ওয়ার্ক সেন্টার 2 তে। সেটাকে আমরা এক্ষেত্রে এইভাবে রিপ্রেজেন্ট করেছি যে এখানে একটা ওয়ার্ক স্টেশন A আর B মিলে এরকম 3টে ওয়ার্ক স্টেশন আছে ওয়ার্ক সেন্টার 1 এ, CDE 3টে মেশিন মিলিয়ে একটা ওয়ার্ক স্টেশন, এবং এরকম 13খানা ওয়ার্ক স্টেশন আছে ওয়ার্ক সেন্টার 2 তে। ঠিক আছে, এই ধরনের এই জিনিসটা, এরকম ধরনের ওয়ার্ক সেন্টার 3, 4 এরকম আছে, এখানে জাস্ট দুটো আমি দেখিয়েছি। এখানে ইন্টারেস্টিং যে একটা অ্যাক্টিভিটি, ধরা যাক একটা অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা করতে একটা ক্যালকুলেটরের ওপর সেই প্রসেসিংটার জন্য অ্যাক্টিভিটি প্রসেসিংটার জন্য টাইম লাগে টোটাল 0.18। ঠিক আছে, তো আমি যদি এটাকে ভেঙে ব্রেক করি যে 0.06, 0.06, 0.06, বাস্তবে এটা হয়নি। বাস্তবে এক্ষেত্রে একটা যে 0. যখন একটা ক্যালকুলেটর আছে, সেই একটা ক্যালকুলেটর এর মধ্যে দিয়ে প্রসেসড হয়, এবং তারপর সেটা পরের ওয়ার্ক স্টেশনে পরের যে সমস্ত টাস্কগুলো আছে সেগুলো করবে, এবং এখানে সেটাই 0.18 মিনিট, সেই পুরো সময়টাই এখানে স্পেন্ড করবে বাস্তবে। এবং এখানেও আর একটা তখন আসবে, সে আর একটা এই ওয়ার্ক স্টেশনে আর একটা ক্যালকুলেটর আসবে, স্পেন্ড করবে, সেটা 0.18 মিনিট টোটাল টাইমটাই স্পেন্ড করবে, তারপর আবার পরের ওয়ার্ক স্টেশনে যাবে। এইভাবে হয়। কিন্তু আমি যদি ধরে নিই হাইপোথেটিক্যালি, আমি যদি এভাবে চিন্তা করি যে একটা ক্যালকুলেটর সেটা প্রতিটা জায়গার মধ্যে দিয়ে প্রসেসড, প্রতিটা ওয়ার্ক স্টেশনের মধ্যে দিয়ে প্রসেসড হতে হতে যাচ্ছে, এটা বোঝার সুবিধার জন্য যদি আমি ধরে নিই, তাহলে আমি দেখবো যে
এটা 0.06 এখানে টাইম স্পেন্ড করবে, তারপর আবার এই ওয়ার্ক স্টেশনে যাবে 0.06 টাইম স্পেন্ড করবে এবং 0.06 মিনিট টাইম স্পেন্ড করবে, তারপর এখানে সিতে, তারপর আবার মানে এ বি অ্যাক্টিভিটি ক্যারি করার পর তারপর আবার সিতে যাবে। এইভাবে যদি আমি চিন্তা করি যে প্রথমে এ তে যাচ্ছে, তারপর আবার এ, আবার এ, বি, 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 তারপর সি, এরকম ভাবে যদি আমি ক্যালকুলেট, এইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমি 0.18 কে ব্রেক করতে পারি 0.06, 0.06, 0.06 এ। আবার সিমিলারলি আমরা যেটা 0.12 দেখছি সেটাকেও আমরা 0.12 এখানে যেটা দেখছি সেটাকেও আমরা 0.4 এ ব্রেক করতে পারি। এইভাবে অন্যগুলো সি ডি সবগুলোকে আমরা ব্রেক করতে পারি। এবং সেক্ষেত্রে আমরা দেখবো একটা মজার জিনিস, যে এখানের যে টোটাল টাইম একটা ওয়ার্ক স্টেশনে হচ্ছে 0.06 প্লাস 0.04 0.10, সেটা কখনোই আমার যে সাইকেল টাইম সেটাকে এক্সিড করবে না। এখানেও এই সব এই জায়গাগুলোতেও আমি একই জিনিস দেখবো, যে সিডিই এখানে 0.02, আমি এখানে 2 ডেসিমাল প্লেসেস অব্দি নিয়েছি, এখানে 3 ডেসিমাল প্লেসেস অব্দি নিলে এটা হয়তো 0.095 অব্দি আসতো, যেটা কিনা এখানে সরি, যেটা কিনা 0.9 অব্দি হয়তো আসতো সিডিই, যেটা কিনা এখানে ইউটিলাইজেশন পার্সেন্টেজ। তো আমি দেখবো যে সেটাও কখনো 0.10 এটাকে ক্রস করবে না, এই সাইকেল টাইমকে ক্রস করবে না। এবং এটা কোয়াইট ন্যাচারাল। কেন এটা ন্যাচারাল? তার কারণ আমরা যদি যে কোনো একটা ইনস্ট্যান্টকে ভাবি, যে ইনস্ট্যান্টটার টাইম স্প্যান হচ্ছে, টাইম স্প্যান মানে অ্যালাউয়েবল টাইম স্প্যান হচ্ছে 0.10 মিনিট, ঠিক আছে? তো সেই টাইমের মধ্যে আমি একটা ক্যালকুলেটরকে প্রসেস করতে পারি বা ম্যানুফ্যাকচার করতে পারি যদি আমি সমস্ত প্রসেসগুলোকে সমস্ত ওয়ার্ক স্টেশনের ক্ষেত্রে ওই ইনস্ট্যান্টের মধ্যে সমস্ত ওয়ার্ক স্টেশনের জিনিসগুলোকে সাইমেলটেনিয়াসলি অ্যাট এ টাইম আমি যদি অ্যাচিভ করে নিতে পারি, তাহলেই আমরা একটা ক্যালকুলেটরকে ম্যানুফ্যাকচার করতে পারি যেটা কিনা 5.36, কারণ আমি যদি এই যে এই 5.36 এখানটায় এই 5.36 আমি যদি সমস্ত এইগুলোকে যোগ করে যাই, সমস্ত ওয়ার্ক স্টেশনের এই 0.06, 0.04, 0.06, 0.04 সমস্ত এগুলো যদি যোগ করি একটা ক্যালকুলেটরের ক্ষেত্রে যে টাইমটা এটা স্পেন্ড করছে, তাহলে আমরা সেই 5.36 এটা পাবো, ঠিক আছে? এটা আমরা পাবো। তার মানে এটাই আমাকে বোঝাচ্ছে যে কোনো একটা ইনস্ট্যান্ট যেটার লেন্থ হচ্ছে 0.10 মিনিট, সেই ইনস্ট্যান্টে দাঁড়িয়ে আমি অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারছি 5.36 মিনিটসের ইকুইভ্যালেন্ট টাইম। আমি ওই 0.10 টাইম স্প্যানের মধ্যে আমি অ্যাচিভ করতে পারছি একটা ক্যালকুলেটর প্রডিউস করার জন্য। এবং এই ব্যাপারটা ফিজিবল হচ্ছে এই কারণের জন্য, যেহেতু 0.10 অ্যালাউয়েবল টাইমটা একটা ওয়ার্ক স্টেশনের যে টাইম আমি নিচ্ছি তার তুলনায় অ্যালাউয়েবল টাইমের পরিমাণটা বেশি। ওকে, এবং এই পুরো সময়টাকে আমি একটা ইনস্ট্যান্টের মধ্যে আমি অ্যাচিভ করতে পারছি। ওকে, বা ভাবনা চিন্তা করছি, এটা হাইপোথেটিক্যাল, ঠিক আছে? তো এটাই হচ্ছে এটার ইনটুইটিভ এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ অল, থ্যাংকস ফর অ্যাটেন্ডিং।
একটু অ্যাড করছি। এখন দুটো ব্যাপারই সেম, মানে আমি যে হাইপোথেটিক্যাল ব্যাপারটার কথা বলছি 0.06 0.06 0.06 করে, আর রিয়েল লাইফে যেটা হয় যে এখানে একটা জব আমি প্লেস করেছি যেটা 0.18 মিনিট করে থাকবে, এখানে একটা জব প্লেস করেছি যেটা 0.818 মিনিট করে থাকবে, এবং এখানে একটা জব প্লেস করেছি 0.18 মিনিট করে থাকবে। তিনটেই সেম জিনিস, মানে একটা ওয়ার্ক স্টেশনে অনেকক্ষণ বেশি জিনিস স্টে করছে, তাহলে সেটার আমি সেটার এফেক্ট যা হবে, একটা জায়গায় একটা জব বেশি টাইম স্পেন্ড করছে সেটার এফেক্ট যা হবে, আর কম সময় স্পেন্ড করছে একটা টাস্কের জন্য, এবং তারপর আবার আর একটা টাস্কে যাচ্ছে, আবার আর একটা টাস্কে যাচ্ছে, কম সময় স্পেন্ড করছে, সেটার এফেক্ট তো সেম হবে। একটা হাইপোথেটিক্যালি এখানের কম সময় করে স্টে করবে, কম সময় করে স্টে করার পর তারপরের যে এটা যখন এখানে চলে যাবে তখন আবার আরেকটা জব সেটাকে আমি প্রসেস করতে পারবো এই প্রিভিয়াস ওয়ার্ক স্টেশনে। তো ব্যাপারটা বেসিক্যালি সেম হয়, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ যেটা করা হয় সেটা হচ্ছে এইভাবে এটা করা যায় না, সেটা ফিজিবল নয় রিয়েল লাইফে, তাই জন্য এইভাবে করা যায় না রিয়েল লাইফে। তাছাড়া ওয়েটিং টাইমের ঝামেলা আছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্লেস করতে সেটা সমস্যা হবে। তো রিয়েল লাইফে যেটা করা হয় সেটা একটা মেশিনে সেটা জবটা প্রসেস করা হয় 0.18 মিনিট ধরে প্রসেস করবো, তারপর আবার আরেকটা ওয়ার্ক স্টেশনের মধ্যে পাঠিয়ে দেবো, কিন্তু এফেক্টটা উভয় ক্ষেত্রে সেম হবে। এরপরে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, এটা একটা পাম্পের এক্সাম্পল বেসিক্যালি। তো সেখানেও ওই একই জিনিস এখানটায় হবে, এবং এখানে আমি ক্যালকুলেশনটাও করে দেখিয়েছি যে এ বি ডি, কিছুটা ক্যালকুলেশন এখানে 19.4 অব্দি করেছি, পাম্প নাম্বার 7 8 অব্দি দেখিয়েছি, তারপরে ওটা 9 10 অব্দি দেখানো যায়, 10টা পাম্প যেহেতু এই প্রবলেমের ক্ষেত্রে দেওয়া আছে সেই জন্য এই এত দূর অব্দি দেখানো যায়। এবং সেখানেও দেখানো যায় যে আমি এই পুরো 45 মিনিটের মধ্যে যেটা আমাকে অ্যাচিভ করতে হবে, 1 ঘন্টার মধ্যে 45 মিনিট অ্যাভেলেবেল, এবং 45 মিনিটের মধ্যে আমি কিভাবে আহ, মানে কতটা টাইম লাগছে আমার এই পুরো ব্যাপারটাকে কমপ্লিট করার জন্য, 10টা পাম্পকে কমপ্লিট করা, প্রসেস কমপ্লিট করার জন্য বা ম্যানুফ্যাকচারিং কমপ্লিট করার জন্য, সেটাও এক্ষেত্রে দেখানো যায়। এবং সেক্ষেত্রে দেখবো যে আমাদের অ্যাকচুয়ালি মানে এটা নোটিস করতে হবে যে আহ, আমাদের এটা কিন্তু সলিউশনটা যেটা আমরা পাবো সেটা অ্যাকচুয়ালি সেটা এক্ষেত্রে আমরা ঠিক সেই অর্থে কতটা টাইম লাগছে প্রসেসটা পুরো কমপ্লিট করার জন্য সেটা আমরা ক্যালকুলেট করে দেখাইনি, যে কতটা টাইম আমাদের টোটাল টাস্ক টাইমটা কতটা লাগছে সেটা আমরা ক্যালকুলেট করে এক্ষেত্রে দেখাইনি। আমরা যেটা করে বার করেছি যে কিভাবে আমরা ওয়ার্ক স্টেশন গুলোকে বা মেশিনস গুলোকে কিভাবে অ্যারেঞ্জ করবো সেটা আমরা এক্ষেত্রে দেখিয়েছি।